বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং মচিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই খালেগুড়ি গ্রামে 10টা তারেক রহমান ঘোষিত বিএনপি 31 দফা আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের সেই 31 দফা মানুষের মাঝে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন এই মচিন্দপুর ইউনিয়নের বিপুল ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জনাব জাহিদুর রহমান আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর কলেজের সম্পাদিকা, মনোনীত নির্বাচিত সম্পাদিকা সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল নাহার হলের সাবেক সভাপতি, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, অত্যন্ত স্নেহভাজন জনাব তানজিম চৌধুরী লিলি আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য জনাব আব্দুল আজিজ মন্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বাবু সুজিত কুমার দাস আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক জনাব শাহজাহান সিরাজ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব তারুল ইসলাম খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আমার বন্ধুবর মনোরঞ্জন পলাশ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর পৌর শাখার অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পৌরসভার বিগত নমিনি আতাউর রহমান আতা আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নান তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ডাক্তার আব্দুল মোতালেব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরেক বড় ভাই দীর্ঘদিন পর উনি আমাদেরকে ভালোবেসে
আমাদের যাতে ভবিষ্যৎ জীবন সুন্দর হয় এবং রাজনৈতিক জীবন যাতে আমাদের সমৃদ্ধি লাভ করে, সেই জন্য আমাদের পাশে আবারও এই বয়সে এসে দাঁড়িয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই লক্ষ্মীনগর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব বাচ্চু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের জনাব বাংলাদেশ ইসলাম প্রত্যয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গরিপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি খায়রুল বাশা খালন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসলে নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে, নাম বলে হয়তো শেষ করা যাবে না। আমি অনেকের নাম বলতে পারছি না বলে দুঃখিত, সবাই আমাকে ক্ষমা করে দেবেন যারা যাদের নাম আমি বলতে পারছি না। সকলকেই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী আর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদার পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সেই সুদূর প্রবাসে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করে যাচ্ছেন। সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নতুন করে পরিচয় করে দিচ্ছেন, মেধা এবং মনোযোগ রাজনীতির বহিষ্কার ঘটাচ্ছেন এবং এই সংগঠনগুলোকে জনমানুষের সংগঠন হিসেবে গড়ে তোলার প্রয়াসে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছেন। সে আমাদের প্রাণপ্রিয় নেতা, ভবিষ্যৎ বাংলাদেশ যার উপর নির্ভর করছে সেই নেতা জনাব তারেক রহমান এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনগুলোতে কিভাবে নির্যাতনের শিকার হয়েছে। এই দলকে ভাঙার জন্য বারবার ব্রিটিশ সরকার এবং পূর্বে আমরা স্বৈরশাসিত মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কাছ থেকে দেখেছি তারা কিভাবে এই দলকে ভেঙে এই জিয়া পরিবার থেকে এই দলকে সরানোর জন্য কিভাবে অভিপ্রায় চালিয়েছে, কিভাবে চেষ্টা চালিয়েছে, কিভাবে নির্যাতন করেছে, কিভাবে আমাদের কেন্দ্রীয় অফিস দখল করেছে, সকল কিছু আপনাদের জানা। তারপরেও বিগত বহু সময় স্বাধীনতা উত্তর এদেশের প্রেক্ষাপটে যখন জিয়া রহমানের উত্থান ঘটল, উনি সেই স্বাধীনতার সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন ফিরে গেলেন, তখন আবারও যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭৫-এর পরবর্তীতে কান্তি লগ্নে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের রাজনীতিতে আবার নতুন করে ফিরে আসলেন, নতুন করে পরিচিতি লাভ করলেন, তখন তার পরবর্তীতে 19৭৮ সালে যখন একটি দল গঠন করা হয়, সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলটি তার পরবর্তী সময়ে স্বল্প সময়ের মধ্যে বারবার হুঁশিয়ার চেয়েছে, বারবার সেই দলকে ভাঙার জন্য, সেই দলের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বারবার বিভিন্ন সরকার চেষ্টা করেছে। সে 1982 সালে 21 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হলেন, তারপরে আবারও সেই চেষ্টা করলো, সেই এরশাদ যখন ক্ষমতা আসলো, তার পরবর্তীতে যখন এই স্বৈরশাসক এই দলকে ভেঙে নতুন করে আবার উনি জাতীয় পার্টি নামে একটি দল করতে চাইলেন, তখনও কিন্তু 18 দফা কর্মসূচি দিয়েছেন। মানে হলো 19 দফা কর্মসূচির ডাকে উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 19 দফা কর্মসূচি ছিল, সেই 19 দফা কর্মসূচির ডাকে বিএনপির নেতৃবৃন্দকে এক ধরনের মতিভ্রম করে সৃষ্টি করে উনি নিয়ে গিয়েছিলেন ওনার দলে। সেখানে 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে আমাদের নেতৃবৃন্দকে ভুলভাল বুলিয়ে উনি নিয়ে গিয়েছিলেন। তখন উনি ঘোষণা দিলেন তারই আদলে 18 দফা কর্মসূচি।
তখন অনেকে সেখান থেকে পিছপা হলো, সেখানে একটি ভাঙার চেষ্টা করা হলো, বিএনপির উপর নির্যাতন হলো। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া সেই ঘর থেকে, সেই একজন গৃহবধূ থেকে আবার রাজনীতিতে নেমে আসছেন এবং উনি অল্প সময়ে যোগ্যতার পরিচয় দিয়ে সেই স্বৈরশাসক এরশাদের নির্যাতনের মুখেও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার সেই চেষ্টা করে গেলেন। তারা নিহত হলেন, তারা রুদ্ধ হলেন, ওনাকে গুম করা হলো। তারপরে এই সরকারের সেই সময়ে স্বৈরাচারী সরকারের সেই নির্যাতন উপেক্ষা করে উনি গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সর্বদলীয় সব দল মিলিয়েই একটি আন্দোলন সংগ্রাম পরিষদ করলেন। তারপরে 1986 সেই দলের সেই সমস্ত বিষয় যেগুলো কথা ছিল এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আওয়ামী লীগ ঠিকই সেই 86-তে নির্বাচনে গিয়ে আবারও বেইমান হিসেবে, তৎকালীন বেইমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, জাতীয় বেইমান হিসেবে। তারপরেও এই আমাদের সেই নেত্রী এক পা পিঠে হটেন নাই, উনি গণতন্ত্রের আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। যদিও ওখানে রাজনৈতিক তেমন অভিজ্ঞতা ছিল না, তারপরেও দেখেন মানুষের ওই যে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য ওনার যে লড়াই, উনি যে বেইমানি করেন নাই জনগণের সঙ্গে, উনি এরশাদের ফাঁদে পা দেন নাই, উনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। সেই জন্যই বিএনপি সবাইকে অবাক করে দিয়ে সারা বিশ্ববাসীকে অবাক করে দিয়ে 91 যখন সেই সরকারের পতন ঘটলো, তারপরে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে এই বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনলো, যেটা তৎকালীন সময়ে কেউই ভাবতে পারে নাই। কিন্তু মানুষ সেই বিচার করেছে, মানুষ সেগুলো ভুলে না। মানুষ যখন সুযোগ পায় তখন ভোটের মাধ্যমে সবসময় সেটার বিচার করে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এমন একজন নেত্রী পেয়েছিলাম এবং তিনি আগে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, লড়াই করে যাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য আসলে দিতে গেলে অনেক কথা এসে যায়, অনেক বিষয় এসে যায়। আমরা মনে করি যে আজকে যে দিনে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, আজকে আমাদের বিজয়ের মাস 16 ডিসেম্বর আগত। আমরা একদিন পরে 16 ডিসেম্বর, আজকে একটি বিশেষ দিন, আমাদের সুখের দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস। এদেশকে মেধাশূন্য করার জন্য, যাতে ভবিষ্যতে এই জাতি আর নতুন করে দাঁড়াতে না পারে, সেই জন্য সেই সময় আসলে তখন এই বুদ্ধি যে মেধাগুলো আছে বাংলাদেশের, সেই মেধাগুলোকে শূন্য করে দেওয়ার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো। ওরা এখনো তাদের লাশ পাওয়া যায় নাই, লাশের সন্ধান পাওয়া যায় না, এমন অনেক বুদ্ধিজীবী বাংলাদেশের মাটিতে আছে, তাদেরকে আত্মীয় স্বজনরা খুঁজে পায় নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, এই বিষয়ে আসলে বলতে গেলে সেই হানাদার বাহিনী কি করেছে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করেছে, এই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কারণ আজকে গৌরীপুরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাচ্ছি, যে বিষয়টি ডিসেম্বর মাস শুরু হওয়ার পরপরই হানাদার বাহিনী কিন্তু আস্তে আস্তে সারা দেশ থেকে ক্লোজ হতে, আস্তে আস্তে সেখান থেকে পিছু হতে শুরু করলো। তখন তাদের সেনাবাহিনী, তাদের সেই বাহিনী আবার সেই কাজগুলো করবে। যেমন 28 ডিসেম্বর গৌরীপুর মুক্ত দিবস, গৌরীপুর থেকে মুক্ত হয়ে তারা চলে গেলেন, এখান থেকে পায়খানা হয়ে গেল। তখন এখানে যারা বুদ্ধিজীবীগুলোকে 14 তারিখের পরে কিংবা 16 ডিসেম্বরের পরে যারা হত্যা হলো, সেগুলোকে পায়খানা বাহিনী করেছে না সেই আজকে যারা এই বাংলাদেশকে যারা লুণ্ঠন করতে চাচ্ছে, সুদূর প্রসারের চিন্তা থেকে ভারত করেছে, সেগুলো নিয়ে যথেষ্ট আজ পর্যন্ত সেগুলো নিয়ে গবেষণা হয় নাই, চিন্তা করা হয় নাই, ভালো নাই। কিছু মানুষ ভাবে তখন ওই পার্শ্ববর্তী বড় দেশ তারা আমাদের যুদ্ধের সময় সহযোগিতা করেছে, যুদ্ধের নামে, সহযোগিতার নামে এদেশ থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে। আপনারা জানেন সেই হানাদার বাহিনী কিন্তু বাংলাদেশের সর্বাধিনায়ক, তখন যুদ্ধের সর্বাধিনায়ক ছিল আটল গনি উসমানী, তার কাছে সারেন্ডার করেন নাই, সেই ভারতের সেনাবাহিনীর কাছে সারেন্ডার করেছিল। এসব পররাষ্ট্রের এসব বিষয়, অনেক জটিল বিষয় আছে। তো আমরা তখন সেই যে নতজানু যে আমাদের যে সরকার আওয়ামী লীগ, আমরা দেখেছি
যতবার ক্ষমতায় থেকেছে সেই ভারতের উপর ভরসা করে এবং সেই ভারতের উপর যতবার চেষ্টা করেছে যে যতবারই টিকে থেকেছে সে ভারত তাদেরকে সরকার দিয়েছে। আজকে 5ই আগস্টের নতুন একটি প্রেক্ষাপট আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই কথা বলার একটি বিষয়, সেই কথা বলার সুযোগ করে দিয়েছে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন। সামান্য একটি আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন থেকে জনগণ যেভাবে সেই ছাত্র জনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সেখান থেকে পিছু হতে হয়েছে। শুধু পিছু হতে হলেই এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যিনি দুদিন আগেও অহংকার করে বলেছিলেন আমি পালাতে জানি না। আমরা দেখেন তুলনা করলে আমরা এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করি যিনি ওয়ারির সময় সেই সময় শাসকরা তৎকালীন সময়ে বলেছিলেন যে আপনি দেশের মাটি থেকে চলে যান, আপনি যখন আমাদের বিষয়গুলোকে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো করবো, কাজগুলো করে আমরা সেই সংস্কারগুলো করে তারপরে আপনাকে যদি আপনি শর্ত দেওয়া হয়েছিল যদি ওইগুলো মেনে নেন আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো। উনি তখন বলেছিলেন এদেশ আমার, এদেশের মাটি আমার, এদেশের মাটিতে আমি জন্মেছি, এদেশ ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও যেতে পারি না, এদেশের মানুষকে ছেড়ে, এদেশের জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। অথচ এই 5ই আগস্টের আরেকটি বিষয় দেখেন, যখন ওনাকে সময় দেওয়া হলো আপনাকে শেখ হাসিনাকে যে এই সরকার এই সেনাবাহিনী যখন একই ধরনের প্রস্তাব দেওয়া হলো যে 45 মিনিট আপনার সময় আছে, এর মধ্যে আপনাকে যেতে হবে। যদি উনি এই দেশের মানুষকে ভালোবাসতেন, ওনার দলকে ভালোবাসতেন, ওনার যত কর্মী রাজনীতিবিদ আছেন তাদেরকে ভালোবাসতেন, তাদের কথা একবার হলেও ভাবতেন যে তৃণমূলের এত কর্মী বহুদিন দীর্ঘ দল, তাহলে আমি এদেশ ছেড়ে চলে যাবো, আমি পালিয়ে যাবো, ওদের কি দশা হবে? উনি ভাবেন নাই, না ভেবে কি করেছেন, উনি পালিয়ে গেছেন, সেই ভারতে পালিয়ে গেছেন, ওনার সেই স্বামীর বাড়িতে পালিয়ে গেছেন, যেটাকে উনি নিজেরাই বলেছেন যে আমাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক ভারতের সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আমার কথা না, ওনারা সেই কর্মসূচি সমস্ত কথা বলেছেন। তো আমরা সেই জন্য বলছি উনি সেই স্বামীর বাড়িতে পালিয়ে গেছেন, আজও সেখানে আছেন। আমি শুধু একটি কথাই বলতে চাচ্ছি, এদেশে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাদের উপর একটি কথা বলতে চাচ্ছি। এখানে শুনছেন যারা অনেকে রাজনীতি করছেন বা রাজনীতি করেছেন আওয়ামী লীগের, আপনারা একটি মতাদর্শে বিশ্বাসী হয়ে, একটি দলের নীতি আদর্শ বিশ্বাসী হয়ে আপনারা রাজনীতি করেছেন। একটি দলের আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করা অপরাধের কিছু নয়। কিন্তু আপনারা একবার ভেবে দেখেন, আপনাদের নেত্রী কিভাবে আপনাদের ছেড়ে চলে গেল। উনি দেশটি বেগম খালেদা জিয়ার মতো কারাবরণ করতে পারেন না, বুকে সাহস নিয়ে আপনারা সেই নেত্রী তুলনা করে দেখেন। আপনারা ভাবছেন যে আবার ফিরে আসবে, বাংলাদেশের মাটিতে ওনার ফিরে আসার কোন সুযোগ নেই। আপনারা ভাবছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এভাবে বিভিন্ন ভাবে আপনারা এদেশকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। ভুলে যান বাংলাদেশের মানুষ, আমাদের কিছু কালচার আছে, কিছু কৃষ্টি আছে, সেই কৃষ্টিগুলো বিশ্বাস করতে হবে। আপনার স্ত্রী আজকে যারা আপনারা ভেবে দেখেন একবার যে আপনার স্ত্রী যখন পালিয়ে আরেকজনের সঙ্গে চলে যাবে আপনার ঘর ছেড়ে, তখন কি আপনি গ্রহণ করবেন কিনা? এই দেশ ছেড়ে চলে গেছে, তিনি চলে গেছেন, পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়া স্ত্রীকে যেমন মানুষ গ্রহণ করে না দেশের মানুষ, তেমনি পালিয়ে যাওয়া শেখ হাসিনাকেও আর কখনো কোনোদিন বিশ্বাস করবে না। জীবনের কথা বলছেন, সমস্যা কি
উনি যে পালিয়ে গেছেন আপনাদের কথা একবারও ভাবেন নাই, সেটি আপনারা বিবেচনা করুন। কেমন নেত্রীর পিছনে আপনারা গিয়েছেন? আজকে সারা বিশ্বে এমন কোন দেশ নাই সরকারের পতন হয়। অনেক সরকারি পালিয়ে গেছে, সরকার প্রধান পালিয়ে গেছে, কারণ রাজনৈতিক কারণে যখন বিদ্রোহের মাধ্যমে একই প্রেক্ষাপট চেঞ্জ হয় তখন অনেকে বিদেশে অন্যান্য জায়গায় আশ্রয় নেয়। কিন্তু সারা বিশ্বে আপনার নেত্রীকে কেউ আশ্রয় দেয় নাই, আপনাদের ভারতের কাছে যেতে হলো। এখনো যে উনি আছেন ভারতে, সেটাও কিন্তু অবৈধভাবে আছে। আমরা বিশ্বাস করি আপনাদের সেই রেখে যাওয়া আদালত এখনো আছে, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো আছে। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা বিচার বিভাগকে বিশ্বাস করি। নতুন করে ধ্বংস হয়ে যাওয়া যে বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছিলেন, সেটি আবারও আপনাদের জন্য তৈরি হয়েছে। বিচারের সম্মুখীন হন, আপনাদের নেত্রীকে বলুন যে ওনারা আপনি বিচারের সম্মুখীন হন। যেমনি ভাবে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া বিচারের সম্মুখীন হয়েছেন, তেমনি ভাবে উনিও যাতে বিচারের সম্মুখীন হয়। উনি যদি নির্দোষ হয় অবশ্যই খালাস পাবেন, একদিন না একদিন মুক্ত হবেন। কিন্তু উনি জানেন যে উনি কখনো মুক্ত হতে পারবেন না। এদেশে হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছেন বিএনপির, সর্বশেষ 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছেন। এগুলোর বিচার আপনাকে হতেই হবে। কত লক্ষ কোটি বছর আপনার দেয়া হবে সেটার কোন সেটার হিসাব আপনি জানেন, সেটার বিষয়ে আপনি জানেন। সুতরাং আপনি আসবেন না। ধুলাবালি গোলাসি পানিতে মাছ শিকার করার যে অপপ্রয়াস চলছে, সেটি কোনোদিন সফল হবে না এই বাংলার মাটিতে। যতক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতার আন্দোলনের চেতনা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে আর এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আজকে ওই প্রেক্ষাপটকে শ্রদ্ধা রেখে এবং শহীদ আজকে বিশেষ দিন শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই হারে আমাদের যারা মেধাবী ছিলেন, এদেশকে যারা নতুন করে গঠন করতে পারতেন, এদেশকে একটি ভালো জায়গায় গড়ে তুলতে পারতেন, তাদের আত্মার শান্তির প্রতি মাগফিরাত কামনা করে, এবং যারা আজকে যে ব্রিটিশ সরকারের পতন ঘটানো, তাদের রক্তের বিনিময়ে সেই 2000-এর মতো মানুষ এবং হাজার হাজার আহত যারা শহীদ হয়েছেন এই 5ই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই কথাটি বলছি যে আপনাদের সেই চেতনা, সে আপনাদের বৈষম্যহীন, আসলে যে আমরা একটি কথা বলি, বৈষম্যহীন ছাত্র আন্দোলন। বৈষম্যহীন ছাত্র আন্দোলন মানে হলো যে আসলে যেখানে বৈষম্য আছে, কোটা সংস্কারকে কেন্দ্র করে যদি হয়েছে, যেখানে বৈষম্য আছে, যাতে বৈষম্যহীন অবস্থায় বিরাজ করে। এদেশের রঙে রঙে সমাজে সমাজে প্রত্যেক জায়গায় এখনো বৈষম্য রয়ে গেছে। সেই বৈষম্যগুলো যদি আমরা শেষ করতে চাই, বা আমরা একটি সাম্য পরিস্থিতি আনতে চাই, একটি সম পরিস্থিতি আনতে চাই, তাহলে আমাদেরকে আমাদের সেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে। আজকে আপনারা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার ভাবছেন, বারবার ধরা তুলছেন মুখে রাষ্ট্র সংস্কার করতে হবে, সংস্কারের নামে সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রকে, সেই ভোটের অধিকারকে হয়তো বা কেউ কেউ স্বপ্ন দেখছেন, বিলম্বিত করার প্রয়াস চালাচ্ছেন। আপনাদেরকে বলে দিচ্ছি, যথাসময়ে রাষ্ট্র সংস্কার, এদেশের যে রাষ্ট্র সংস্কার, সেই রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো সংস্কার করতে হবে, সেগুলো আজকে আপনারা ভাবছেন। এই ফ্যাসিস্ট সরকার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে, সুতরাং সংস্কার করতে হবে। কিন্তু আজ থেকে বহুদিন আগে বিএনপি তথা দেশকে তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই রাষ্ট্র নিয়ে চিন্তা করেছেন, গবেষণা করেছেন যে দেশকে একটি উন্নত অবস্থানে পৌঁছতে হবে, এর ভিতরে অনেক কিছু সংস্কার করতে হবে। তাই 2013-23 সালে 13 জুলাই উনি 31 দফা দিয়েছিলেন এই সরকারের পতনের বহুদিন আগে। তার আগে 27 দফা কর্মসূচি দেওয়া হয়েছিল।
আজকে যে 31 দফা কর্মসূচি দেশটার তারেক রহমান জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বারবার আমাদের নেতাকর্মীদেরকে বলছেন, তাই উদ্দেশ্য নিয়ে মূলত আজকের এই আলোচনা, আজকের এই গ্রামে গঞ্জে আমরা নাগেরাতে চলে বেড়াচ্ছি, যাতে আমাদের সেই 31 দফা কর্মসূচি কি সেগুলো যাতে জনগণ ভালোভাবে উপলব্ধি করতে পারে, সুন্দরভাবে বুঝতে পারে এবং এই সংস্কারগুলো করতে হলে একটি গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারকে করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটি আদৌ সম্ভব নয়। তাই আমরা বলছি যে কাল বিলম্ব না করে নির্বাচনের জন্য যেগুলো সংস্কার আছে সেগুলো সংস্কার করে আমাদের গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। সকল দল, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, সকল মানুষের অংশগ্রহণে, সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের আনন্দ উৎসব পরিবেশে ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসতে চায়। আমাদের ডাক্তার তারেক রহমান, তারেক রহমান উনি একটি কথা বারবার বলছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই না, আমরা চাই রাষ্ট্রকে পরিচালনা করতে, অর্থাৎ দেশকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই। ক্ষমতার মধ্যেই একটি অহংকার, এক ধরনের অত্যাচার বিচার লুকিয়ে আছে ক্ষমতা শব্দটির মধ্যে। উনি সেই শব্দের ধারে কাছে যেতে চান না। উনি চান যে দেশের মানুষ জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমাদের ভোটের মাধ্যমে রায় দেয়, তাহলে আমরা দেশ পরিচালনা করব, আমরা ক্ষমতায় আসবো না। এই কথাটিকে আমাদের নেতা কর্মীদের বুঝতে হবে উনি কি বোঝাতে চেয়েছেন। এই জন্য উনি বারবার তাগিদ দিচ্ছেন যে আপনারা মানুষের কাছে যান, জনমানুষের কাছে মানুষের আস্থা ফিরিয়ে আনুন, মানুষের রাজনীতিবিদদের প্রতি মানুষের যে অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বিএনপিকে ফিরিয়ে আনুন। বিএনপি জনমানুষের দল, জনমানুষের ভোটে আসতে চায়, জনমানুষের রায়ে আসতে চায়, কখনো কোনোভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা আসতে চায় না। তাই নেতা কর্মীদের বারবার উনি হুঁশিয়ারি দিচ্ছেন এমন কোন কর্মকাণ্ড করবেন না যেগুলোকে আমাকে ভূমিকা রাখতে হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই 5 আগস্টের পরে যারা ভাবছে, বিএনপি অনেকে ভাবছেন যে আমরা হয়তো রাষ্ট্র ক্ষমতায় এসে গেছি বা আমরা সেই দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে গেছি। আমার নেতা ভারত তারেক রহমান, ভারতের চেয়ারম্যান তারেক রহমান সেটি কখনোই মনে করেন না। উনি মনে করেন বিরোধী দলে আছেন, এখনো ছিলেন, এখনো বিরোধী দলে আছেন, সেখান থেকে উত্তরণ করতে হলে মানুষের কাছে যেতে হবে। আমাদের প্রিয় নেতা যিনি দলকে প্রতিষ্ঠা করেছেন, ওনার একটি কথা নিয়ে অনেক সময় শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কথা নিয়ে অনেক রাজনীতিবিদরা অনেকভাবে অনেক সমালোচনা করেন। উনি একটি কথা বলেছিলেন, উই মেক পলিটিক্স ডিফিকাল্ট, অর্থাৎ রাজনীতিবিদদের মানুষের প্রতি যে অনীহা, এটি উনি অনেকে অনেকবার বিশ্লেষণ করেন। এই বাক্যটা আসলে মিনিং কি ছিল সেটা হয়তো অনেকে উপলব্ধি করেন না। উনি তখন দেখেছেন রাজনীতিবিদদের যে অহংকার, যে অহমিকা, যে ক্ষমতা বা যেভাবে ওনারা অত্যাচার অত্যাচার করে যাচ্ছেন, জনমানুষের কাছে তাদের কোনো অবস্থান নাই। তাই উনি বিএনপি প্রতিষ্ঠা করে রাজনীতিবিদদের বলেছিলেন যে আপনাদেরকে রাজনীতিবিদ হতে হবে, জনসেবা করতে হবে, আপনাদেরকে সেই মাঠে যেতে হবে, সেই তৃণমূলে বসতে হবে, কৃষকের কাছে যেতে হবে, শ্রমিকের কাছে যেতে হবে, তাদের ভালোবাসা করাতে হবে। ঘরে বসে বক্তৃতার মাধ্যমে রাজনীতি করলে চলবে না। এই জন্য উনি রাজনীতিকে কঠিন করবেন সেই কথাটা বলে গিয়েছিলেন এবং মানুষের ভোটে মানুষের মন জয় করে যেমন মারা যায়, মানুষের ভালোবাসা অর্জন করে দল করুন এবং সেই দলের উদ্দেশ্য হলো জনসেবা করা, রাজনীতির মূল উদ্দেশ্য হলো জনসেবা করা। সেই মৌলিক উদ্দেশ্যে সকলে ফিরে যান। আপনারা ক্ষমতার হবেন না। আমরা যদি সেই জনমানুষের কাছে ফিরে যাই, জনমানুষের আস্থা অর্জন করতে পারি, জনমানুষের বিশ্বাস অর্জন করতে পারি, তাহলে অবশ্যই যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই আমাদেরকে জনগণ ভোট দিবে। সেই বিষয়টি দেশটা তারেক রহমান বারবার আবারও নতুন করে শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বক্তৃতাকে নতুন করে বিবরণ দিচ্ছেন। উনি আবারও বুঝিয়ে দিচ্ছেন যে আপনাকে রাজনীতি করতে হলে, বিএনপি করতে হলে অবশ্যই আপনাকে
সেই জনমানুষের কাছে যেতে হবে। আর যে সেই জনমানুষের কাছে যেতে হবে, জনমানুষের কাছে গেলে জনগণ যখন আস্থা আসবে, আপনার উপর ভরসা থাকবে যখন, তখনই মানুষ রাজনীতিবিদ হবে এবং তখনই আমরা সফল হব, তখনই আমরা মানুষের ভুল অর্জন করতে পারবো। সেই লক্ষ্য নিয়ে সে যখন জনমানুষের কাছে তাগিদ দিচ্ছেন, সেই বিষয়টি কেন্দ্র করে উনি বারবার বলছেন যে রাষ্ট্র সংস্কার যে 31 দফা, সেই 31 দফা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাথমিক 19 দফা, পরবর্তীতে খালেদা জিয়ার মিশন 2020-30 2030, সেই মিশন 2030 এবং তার পরবর্তীতে বিএনপি 27 দফা এবং তারপরে যখন শহীদ হলো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে একটি ঐক্য গঠন করা হলো বিভিন্ন দল নিয়ে, কারণ তাদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমার সংগ্রহণ করে 31 দফা দাবি আনা হলো। সেই দাবিগুলো কি কি, সেই বিষয়গুলো জনগণের মাঝে পৌঁছে দেন। সেই দাবিগুলোর মধ্যে জনগণের আকাঙ্ক্ষা আছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয় আছে, এদেশের বেকার ভাতার ব্যবস্থা আছে, সুচিকিৎসার ব্যবস্থা আছে, সেগুলো জনগণকে পৌঁছে দেন। জনগণ যাতে সেগুলো বুঝতে পারে, তখনই আপনার দলকে বিশ্বাস করবে, আপনার দলের সেই ভিশনকে, আপনার দলের সেই ইচ্ছাকে, আপনার দলের সেই উদ্দেশ্যকে মানুষ আস্থায় আনবে, তখন এই মানুষ বিএনপির পক্ষে অবস্থান নেবে। সেই বিষয়ের উপর উপলব্ধি করেই এই আজকের 31 দফা। তারপরে নতুন প্রেক্ষাপটে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং যুগ উপযোগী দল, যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মন মানসিকতা রাখে। সেখানে যদি আরো কোনো কিছু সম্পূর্ণ হয়, সেগুলো উনি গ্রহণ করবেন। যৌক্তিক সংস্কার যদি আরো কিছু থাকে, সেগুলো উনি গ্রহণ করবেন এবং গণতান্ত্রিক উপায়ে যখন মানুষের বুঝে আমরা ক্ষমতা আসবো, সেই পরিপূর্ণ সংস্কার আমরা অবশ্যই করব। সেই সংস্কারের উদ্দেশ্যে তারেক রহমান যে সংস্কারের বিষয়গুলো এনেছেন 31 দফা, আসলে মুখস্থ করে বলা সম্ভব নয়। এই জন্য আমি দেখে দেখে বলছি আপনাদেরকে, আসলে প্রাথমিকভাবে পৌঁছে দেওয়ার কথাগুলো যে মুঠের উপর পৌঁছে দেওয়া। তার পরবর্তীতে আমাদের লিফলেট আছে, আমাদের বিভিন্ন কর্মসূচি আসবে।